খবর দিনভরের শুরুতেই যে খবরে নজর, আত্মসমর্পণ করতেই হবে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনকে। সুপ্রিম কোর্টে ধাক্কা বিডিও প্রশান্ত বর্মনের। বিডিওকে আত্মসমর্পণের নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত। আপনারা জানেন, নভেম্বরে নিউ টাউনে সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্ত এই প্রশান্ত বর্মন রাজগঞ্জের বিডিও। শুক্রবারের মধ্যে প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ। আজ সুপ্রিম কোর্টে ঠিক কি চলল সওয়াল জবাব আমরা জানবো। মৈত্রেয়ী রয়েছেন সঙ্গে। মৈত্রেয়ী, রুবেলা, দেখো, আজকে সর্বোচ্চ আদালতে বিচারপতি বিন্দালের বেঞ্চে এই মামলা শুনানি ছিল এবং সেখানে দাঁড়িয়ে বেশ কিছু টেকনিক্যাল বিষয়ের কথা উল্লেখ করা হয় প্রশান্ত বর্মনের আইনজীবীর তরফ থেকে। কিন্তু রাজ্যের আইনজীবীদের তরফ থেকে তারা খুব স্পষ্ট করে বেশ কিছু ফ্যাক্ট তারা তুলে আনেন। তারা বলেন যে প্রশান্ত বর্মন নিজের ক্ষমতার অপব্যবহার করেন এবং অপব্যবহার করে তিনি গিয়ে একজন ব্যবসায়ীকে অপহরণ করেন, তাকে মারধর করেন এবং যারা পুলিশ প্রশাসন রয়েছে তাদেরকেও বিভ্রান্ত করার চেষ্টা করেন। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তারা তাদের তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, কিন্তু সেই পরিস্থিতিতেই প্রশান্ত বর্মন অ্যান্টিসিপেটরি বেল নিয়ে নেয় এবং এই অ্যান্টিসিপেটরি জামিনের নির্দেশ যখন কলকাতা হাইকোর্ট খারিজ করে দিয়ে দেয়, তারপরে তারা সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয় প্রশান্ত বর্মন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দীর্ঘ সওয়াল জবাবের পর সর্বোচ্চ আদালতের নির্দেশ যে কত দিনের মধ্যে প্রশান্ত বর্মন তিনি আত্মসমর্পণ করতে পারবেন, একেবারে কার্যত সময় বেঁধে দিল সর্বোচ্চ আদালত। শুক্রবার 23শে জানুয়ারির মধ্যে প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণ করতে হবে এবং একই সঙ্গে সর্বোচ্চ আদালত এই ছাড়ও দিল তদন্তকারী সংস্থা অর্থাৎ পুলিশকে, যে তারা যদি মনে করে যে তদন্তের স্বার্থে নিজেদের হেফাজতে নেওয়ার প্রয়োজন আছে, তাহলে তারাও সেই আবেদন আদালতের কাছে অর্থাৎ যে ট্রায়াল কোর্ট রয়েছে তার কাছে জানাতে পারে। রুবেলা, বেশ, আইনজীবীর বক্তব্য শুনি। সুপ্রিম কোর্ট ফাইনালি আজকে ওনার যে আবেদন ছিল, হাইকোর্টের যে অর্ডার ছিল, সেই অর্ডারটাকেই বহাল রেখেছেন এবং আরো টাইমলাইন স্টিপুলেট করে দিয়েছেন। 23 জানুয়ারির মধ্যে ওনাকে সারেন্ডার করতে হবে বিফোর দ্য কনসার্ন কোর্ট। তারপর উনি এপিয়ার করার পর স্টেট গভর্নমেন্ট যদি কোনো রিমান্ড অ্যাপ্লিকেশন ফর কাস্টাডি অ্যাপ্লাই করে সেটাও কোর্ট কনসিডার করবে ম্যাজিস্ট্রেট, আর উনি যদি বেল অ্যাপ্লিকেশন ফাইল করেন সেটাও কোর্ট কনসিডার করবে। একটুখানি স্বস্তি এই দিক থেকে পাচ্ছি যে আপাতত ওনার একটা পুলিশ কাস্টাডিতে যাওয়ার একটা জায়গা তৈরি হলো, সম্ভাবনা তৈরি হলো না, কোর্টের অর্ডার এটা ক্লিয়ার হলো। রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত। এর আগে আপনাদের মনে থাকবে, এই মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ গত 22শে ডিসেম্বর প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন। 72 ঘন্টার মধ্যে তার আত্মসমর্পণ করার কথা ছিল, কিন্তু আত্মসমর্পণের পর তিনি জামিনের আবেদন করতে পারতেন। এর কোনোটাই তিনি করেননি। এরপর 23শে জানুয়ারির মধ্যে এবার দেশের শীর্ষ আদালত আত্মসমর্পণ করার নির্দেশ দিল প্রশান্ত বর্মনকে। কথা বলবো, প্রতিনিধি অর্ণব রয়েছেন সঙ্গে। অর্ণব, দেখো, এই মুহূর্তে যথেষ্ট ব্যাকফুটে রয়েছেন বিডিও প্রশান্ত বর্মন এবং তার যে দাবাঙ্গিরি কার্যত আজ শীর্ষ আদালতে বেশ ঠক্কর খেয়েছে। কারণ 22শে ডিসেম্বর তুমি যে নির্দেশের কথা বললে, আমি যে আদালতে দাঁড়িয়ে রয়েছি আমার বাঁদিকেই বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ, দোতলাতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ যে নির্দেশ দিয়েছিলেন কার্যত তাতে কোনো রকম হস্তক্ষেপই করলো না দেশের শীর্ষ আদালত। কারণ কলকাতা হাইকোর্টের কোন বেঞ্চে মামলা হবে এই জামিনের আবেদন, সেটা নিয়ে আজ শুনানিতে প্রায় 15-20 মিনিট কেটে যায়। এবং কেন বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে শুনানি হলো না, কেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই মামলা শুনানি করলেন, এই মামলা কলকাতা হাইকোর্টে ফিরিয়ে দেওয়া হোক, এই বিডিওর আগাম জামিনের আবেদনটা সঠিক বেঞ্চে শুনানি হোক, এই বলে কার্যত নানা রকমভাবে চিড়ে ভেজানোর চেষ্টা করলেন। কিন্তু যিনি প্রিজাইডিং জজ রাজেশ বিন্দাল, তিনি একসময় এই কলকাতা হাইকোর্টের প্রশাসনটা সামলেছেন। তিনি অলিন্দে তার যাতায়াত ছিল, কাজেই এই জায়গাটা বিচারপতি বিন্দালে ধরতে বেশিক্ষণ দেরি হয়নি এবং তিনি কার্যত কোনো রকম হস্তক্ষেপ করলেন না। যে ডেডলাইনটা 25শে ডিসেম্বর বেঁধে দিয়েছিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ কলকাতা হাইকোর্টে এই বিডিও প্রশান্ত বর্মনের আত্মসমর্পণের জন্য, সেই ডেডলাইনটা কার্যত সুপ্রিম কোর্ট 23শে জানুয়ারি করলো। অর্থাৎ এক্ষেত্রে সারেন্ডার আগে করতেই হবে, আত্মসমর্পণ করতেই হবে। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ নির্দেশ এক্ষেত্রে বিডিও প্রশান্ত বর্মনকে, সেক্ষেত্রে আত্মসমর্পণের পর তিনি বিধাননগর আদালতে জামিন চেয়ে একটা আবেদন করতে পারবেন এবং সেই সময় পুলিশও চাইলে তাকে গ্রেফতারিতে আবেদন করতে পারবেন। অর্থাৎ আর একটা তিনি হিয়ারিং এর সুযোগ পাবেন, যেটা বিধাননগর আদালতে হিয়ারিং হবে। সেই সুযোগটা যথেষ্ট কম
তার গ্রেফতারি এড়ানো, কারণ গত 22শে ডিসেম্বরের পর থেকে তিনি যেভাবে গা ঢাকা দিয়েছেন, তিনি একেবারে কলকাতা হাইকোর্ট প্রশান্ত বর্মনের আগাম জামিনের আর্জি খারিজ করার পর থেকে কোট আনকোট নিখোঁজ, তিনি গা ঢাকা দিয়েছেন। ঠিক যে কথা অর্ণব বলছিল, গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও তিনি ধরা পড়েননি। এবার দেশের শীর্ষ আদালত একেবারে আত্মসমর্পণের ডেডলাইন ঠিক করে দিল, কিন্তু এই প্রশান্ত বর্মন তার একের পর এক কীর্তি কিভাবে, কোথায়, কি করেছেন, আসুন দেখাই ইন ডিটেইল। প্রশান্ত বর্মন জলপাইগুড়ি রাজগঞ্জের বিডিও, তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। অভিযোগ 28শে অক্টোবর সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লাকে সল্টলেকের দত্তাবাদ থেকে অপহরণ করেন রাজগঞ্জের বিডিও, তুলে নিয়ে যান নিউ টাউনের বহুতলে। আমাকে নিয়ে এসে নামিয়েছে, আমি সবে নেমেছি, তখন হঠাৎ উনি বললো যে বেরিয়ে এসে ঘর থেকে যে ওনাকে দিয়ে আসো, ড্রাইভার বলছে। ওনাকে কোন জায়গা নিয়ে গেল? ও ভেতরে ঢুকিয়ে দিল, এরকম ঘরে ঢুকিনি। 30শে অক্টোবর নিউ টাউনের যাত্রাগাছি থেকে ব্যবসায়ীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে দিন 10 আগে 20শে অক্টোবর কলকাতায় আসেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন বাগডোগরা থেকে ইন্ডিগোর বিমানে। বিমানের নাম্বার 6E135, সিট নাম্বার 25E। 29শে অক্টোবর কলকাতা থেকে বিমানেই শিলিগুড়ি ফিরে যান প্রশান্ত বর্মন। বিমানবন্দর থেকে সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ, সেখানেও নাকি বিডিও প্রশান্ত বর্মনকে দেখা গেছে। মিলেছে বিমানের টিকিটের নাম্বারও। কোথায় প্লেনের টিকিট পাওয়া গেছে, কি আছে, সবে এখন সমস্ত কিছুই মিথ্যা। আমি বলে দিচ্ছি, ষড়যন্ত্র। এখন বর্তমান যুগে কার ছবি কে কিভাবে ব্যবহার করছে, আর আমার ছবি আজকে শুধু নয়, আমার ছবি কালচিনি থেকে শুরু করে সবখানেই আছে। 28শে অক্টোবর অপহরণ, 30শে অক্টোবর সোনা ব্যবসায়ীর দেহ উদ্ধার হয়। খুনের অভিযোগ বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে। আমি কিভাবে চিনব স্বপন কামিল্লাকে বলুন? আর আমার চেনার কি দরকারই আছে? আপনি কলকাতায় এসেছিলেন কবে? আমি কলকাতা গিয়েছিলাম অনেকদিন আগে। মানে 27-28 অক্টোবর আপনি কোথায় ছিলেন? আমি কলকাতায় যাইনি, 27-28 কলকাতায় যাই। সোনা ব্যবসায়ীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার। 1 নভেম্বর ব্যবসায়ীর পরিবার বিধাননগর দক্ষিণ থানায় লিখিত অভিযোগ জানায়, যার ভিত্তিতে এফআইআর হয়েছে। নিহত ব্যবসায়ীর পরিবারের অভিযোগের ভিত্তিতে খুনের মামলা হয়েছে বিডিওর বিরুদ্ধে। 23 তারিখ কলকাতা যান দোকান খোলার জন্য, ওটা 2-3টা গাড়ি আসি আমার স্বামীকে তুলে নিয়ে যান। আমার মনে হয় প্রশান্ত বর্মা নামে লোকটা আমার স্বামীকে সেইও খুন করে মেরে দিয়েছে, ওই তুলে নিয়ে গেছে। অভিযোগ করেছেন থানায়? হ্যাঁ, একটা এফআইআর করেছেন মনে হচ্ছে প্রশান্ত বর্মন ভিডিও। এটার থেকেই বোঝা যাচ্ছে যে এখানে চক্রান্তকারী ষড়যন্ত্র আছে। সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার বাড়ি পশ্চিম মেদিনীপুরের দাঁতনে। অভিযোগ গত অগাস্টে সেখানে যান রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। সেই ভিডিও তোলে স্বপনের পরিবার। আমি দাঁতনে কেন যাব? সবই তো ষড়যন্ত্র। বিডিওর বাড়ি থেকে নাকি সোনা চুরি হয়, সেই সোনা নাকি পান স্বপন কামিল্লা। অভিযোগ এই কারণেই সোনা ব্যবসায়ী স্বপনকে বাড়ি থেকে তুলে আনা হয়, যার একদিন পরে মেলে তার ক্ষতবিক্ষত দেহ। চুরি করার পরে স্যার প্রথম আমাকে মারধর করলো, নিয়ে যাওয়ার পরে গণেশ পূজার 2 দিন পরে আবার ছেড়ে দিলাম, স্বীকার করতে ছেড়ে দিল। আমি কাকে দিয়েছে বললো, আমি বললাম বসন্তকে স্বপন কামলিয়াকে দিয়েছি। পরে 28 তারিখে আবার আমাকে ডাক করলো, উনি স্বর্ণবালা এলো, আসতে 2জনকে মারধর করলো, করতে আমি স্বীকার করে গেলাম যে ওনাকে দিয়েছি। উনিও বললো আমাকে দিয়েছে, আমি কালকে মাল দিয়ে দেবো। সোনাবালা বললো, ও থাকলো, আমি চলে এলাম। আপনার বা আপনার আত্মীয়র বাড়িতে চুরি হয়েছিল কি? আমার বা আমার আত্মীয় কারো বাড়িতেই চুরি হয়নি। আপনি অশোক করকে চেনেন? অশোক করকে আমার কি দরকার আছে চেনা? বিডিওর দাবি মতো তাহলে কি দাঁড়ালো? বিডিওর বাড়ি থেকে চুরির অভিযোগ মিথ্যে। 20শে অক্টোবর বাগডোগরা থেকে কলকাতায় আসা ষড়যন্ত্র। 29শে অক্টোবর কলকাতা থেকে শিলিগুড়ি ফেরা ষড়যন্ত্র। সোনার ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ ষড়যন্ত্র। ব্যবসায়ীর দাঁতনের বাড়ি যাওয়া ষড়যন্ত্র। ব্যবসায়ীকে খুনের অভিযোগ ষড়যন্ত্র।
এতজন বিডিওর বিরুদ্ধে মুখ খুলেছেন, ছবিতে বিডিওকে দেখা যাচ্ছে, বিমানবন্দরের সিসি ক্যামেরা ফুটেজও পেয়েছে পুলিশ। এসবই কি তাহলে মিথ্যে? সবই কি ষড়যন্ত্র? রাজগঞ্জের বিডিওর বিরুদ্ধেই এত ষড়যন্ত্র কেন? এটা হচ্ছে একটা বড় মাপের ষড়যন্ত্র চলছে, কিভাবে দাবাং থেকে মাটিতে শোয়ানো যায় সেটারই একটা চক্রান্তকারীরা চক্রান্ত করে যাচ্ছে। চক্রান্তকারীদের চক্রান্ত থাকবে না, দাবাংই থাকবে। রাজনৈতিক না কি চক্রান্তকারীদের আমি খবর পেয়েছি, আমিও দেখে নেব। নিউজ 18 বাংলা। সুপ্রিম কোর্টের নির্দেশ, আত্মসমর্পণ করতেই হবে রাজগঞ্জের বিডিওকে, তাও 23শে জানুয়ারির মধ্যে। সুপ্রিম কোর্টের ধাক্কা বিডিও প্রশান্ত বর্মনের। কথা বলবো, প্রতিনিধি অনুপ রয়েছেন সঙ্গে। অনুপ, প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণ করতেই হবে, সুপ্রিম নির্দেশ এসে গিয়েছে, হোয়াটস নেক্সট? তবে ইতিমধ্যেই যে প্রশান্ত বর্মন, তাকে যে নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই তাকে আত্মসমর্পণ করতে হবে। এর পরবর্তীতেই কিন্তু পুলিশের পক্ষ থেকে, বিধাননগর পুলিশ আরো কিন্তু একেবারে প্রশান্ত বর্মন তাকে গ্রেপ্তারিতে কিন্তু আরো করা হয়ে মরিয়া। কিন্তু ইতিমধ্যে বিধাননগর পুলিশের পক্ষ থেকে একটি বৈঠক হবে, উচ্চ পর্যায়ে বৈঠক, যেখানে তদন্তকারী আধিকারিক থেকে শুরু করে বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ, অন্যদিকে উচ্চপদস্থ পুলিশ আধিকারিক তারা থাকবেন। বেশ কিছু আইনি পরামর্শ নেওয়া হবে, তার কারণ সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশে কিন্তু আত্মসমর্পণ করতে হবে। কিন্তু আগে থেকে ভিডিওর যে গতিবিধি, সেই গতিবিধি কিন্তু পুলিশের পক্ষে নজর রাখা হয়েছিল। যেদিন থেকে তার জামিনের আবেদন খারিজ হয়েছিল প্রথম হাইকোর্ট, পরবর্তী ক্ষেত্রে কিন্তু সেখান থেকে একাধিক জায়গা তিনি যে গিয়েছেন, প্রত্যেকটি গতিবিধি পুলিশ নজর রেখেছিল। এবং সুপ্রিম কোর্টের যে নির্দেশ, পরবর্তী ক্ষেত্রে একেবারে মনে করা হচ্ছে তিনি কিন্তু হাজির হবেন না বলে মনে করা। যদিও বিধাননগর আদালতে তিনি হাজির হওয়ার কথা বলা হয়েছে, সেখানে কিন্তু একেবারে আত্মসমর্পণ করার কথা বলা হয়েছে। এবং সেই কারণে কিন্তু তাকে হেফাজতে পেতে পুলিশের পক্ষ থেকে মরিয়া, এমনটা বলা চলে। সেই জন্য বিধাননগর পুলিশের পক্ষ থেকে তার গতিবিধি যেমন আগে থেকে নজর রাখা হচ্ছিল, এবং তার কিন্তু আরো গতিবিধি নজরে গুরুত্ব বাড়ানো হলো। তার কারণ তিনি কোন জায়গায় ইতিমধ্যে আছেন, বর্তমান তার ঠিকানা, এই সব বিষয় তারা পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছিল। কিন্তু সুপ্রিম কোর্টের যে নির্দেশ, বলা হচ্ছে 23শে জানুয়ারির মধ্যে তিনি কিন্তু 23শে জানুয়ারি বিধাননগর আদালতে আত্মসমর্পণ করার কথা, এবং তার আগে থেকে তার গতিবিধি নজর রাখতে চাইছে। সেই জন্য বিধাননগর পুলিশের টিম তারা কিন্তু ইতিমধ্যে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন। তার আগে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে কিন্তু পরবর্তী কি করা পদক্ষেপ নেওয়া হয়, সেই সব বিষয় কিন্তু আলোচ্য বিষয় হিসেবে উঠে আসবে। বেশ অনুপ, তুমি আমাদের সঙ্গে থাকো, কথা বলবো। আমাদের অপর প্রতিনিধি অর্ণব থাকবেন আমাদের সঙ্গে। রাজগঞ্জের বিডিওর বিরুদ্ধে একাধিক অভিযোগ আমরা জানি। প্রশান্ত বর্মনের এবার আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হলো সুপ্রিম কোর্টের তরফে। প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণ করতেই হবে। কলকাতা হাইকোর্টে যখন তার আগাম জামিনের আবেদন খারিজ হয়ে যায়, তখন থেকেই কার্যত গা ঢাকা দিয়েছেন প্রশান্ত বর্মন। কোথায় তিনি, পুলিশের তরফ থেকে কি মুভমেন্ট হচ্ছে, আমাদের প্রতিনিধি অনুপ জানাচ্ছিলেন। আরও একবার চলে যাব, অর্ণব রয়েছেন সঙ্গে। অর্ণব, গা ঢাকার প্রসঙ্গটা উঠছিল যে সত্যি 22শে ডিসেম্বরের পর থেকে তার আর কোনো খোঁজ নেই। এবার 23শে জানুয়ারির মধ্যে তাকে যে আত্মসমর্পণ করতে বলা হলো সুপ্রিম কোর্টের তরফে, তিনি যদি না করেন তাহলে? এটা না করার কার্যত একজন বিডিও, তিনি একজন এক্সিকিউটিভ পাওয়ার এনজয় করেন বা তার এক্সারসাইজ করেন। একজন বিডিও যদি সুপ্রিম কোর্টকে অবমাননা করেন, তার কি অর্থ হয় সেটা একদম সাধারণ মানুষও খুব ভালো করে জানেন। কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ অবমাননার জন্য যে কোনো সময় তাকে 6 মাসের জন্য অন্তত জেলে যেতেই হবে। এটা হচ্ছে খুব সাধারণ নিয়ম। তো আমি বললাম, জাস্টিস CS কার্নান কলকাতা হাইকোর্টের বিচারপতি, তাকেও 6 মাস প্রেসিডেন্সি জেলের মধ্যে কাটাতে হয়েছিল, আমরা সবাই জানি। কাজেই বিডিও হয়তো সেই ভুলটা করবেন না, তবে তার গ্রেফতারি এই মুহূর্তে সময়ের অপেক্ষা। আমি তোমায় আরো কয়েকটা বিষয় বলতে চাইবো। কারণ 22শে ডিসেম্বর যখন শুনানি হয়, তখন CSDID যখন রাজ্যের চিঠি দেবাশিস রায় তুলে ধরেন, কার্যত যখন একটার পর একটা সাবমিশন রাখছেন CSDID থেকে, কার্যত সিনেমার মতো মনে হচ্ছে। তোমায় বলো সিনেমার মতো কেন বলছি, একটা মানুষকে কিডন্যাপ করা হলো, একটা গাড়ির মধ্যে তোলা হলো, সেই গাড়িটা এই EM বাইপাস লাগোয়া সরলে যাত্রাগাড়ি পর্যন্ত ঘুরছে, এবং প্রত্যেকটা পয়েন্টের যে সাক্ষ্য বলছে তার সিসি ক্যামেরা ফুটেজের সামনে সেটা করোবরেট করছে। শুধুমাত্র একজনই মিসিং বিধাননগর পুলিশ যে তদন্ত করেছে, তা হচ্ছে প্রশান্ত বর্মন। কারণ তার তৈরি করা ডিজাইন, সেটাকে যারা এক্সিকিউট করেছেন তারা প্রত্যেকে আর জেলের মধ্যে রয়েছেন, কিন্তু তিনি ডিজাইন করা, তিনি তার প্রভাব কাটিয়ে তিনি জেলের বাইরে রয়েছেন। এটা কখনো হতে পারে না।
আইনের সাধারণ ব্যালেন্সের প্রশ্ন এটা কোনোদিন মেনে নেওয়া যায় না। তাই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তার আগাম জামিনের আবেদন খারিজ করেন। শুধু তাই নয়, তাকে 3 দিনের মধ্যে তাকে সারেন্ডার করতে বলেন। কাজী 25শে ডিসেম্বর যে সারেন্ডার তিনি করেননি, সুপ্রিম কোর্টের আজকের পর্যবেক্ষণ নির্দেশের পর তাকে 23শে জানুয়ারির মধ্যে সারেন্ডার করতেই হবে। এবং তিনি যদি সারেন্ডার না করেন, সেক্ষেত্রে আইন হাতে তিনি তুলে নিচ্ছেন ধরে নিতে হবে এবং তার গ্রেপ্তারি যে কোনো সময়ের জন্য জারি হবে। সেক্ষেত্রে তার ক্ষেত্রে বিভিন্ন বিমানবন্দরের ক্ষেত্রে আমরা জানি বিদেশ থেকে তিনি যেন বিদেশে পালিয়ে যেতে না পারেন, এই ধরনের যে সমস্ত প্রসিডিং গুলো থাকে সেই প্রসিডিং গুলো পুলিশ করতে পারে। কাজেই পুলিশের হাত খুলে গেল, পুলিশ যে কোনো মুহূর্তে তাকে গ্রেফতার করতে পারে। কিন্তু যেহেতু সুপ্রিম কোর্ট তাকে বলেছে আগামী শুক্রবার পর্যন্ত তাকে সারেন্ডার করতে, শুক্রবার পর্যন্ত বিধাননগর পুলিশ তাকে অপেক্ষা করবে। তিনি যদি সারেন্ডার করেন সেখান থেকেই তাকে গ্রেফতার করতে পারে। কারণ তদন্তের প্রশ্নে তুমি যদি পরপর দেখো, আমরা বলি সার্কামস্টেন্সিয়াল চেইন, অর্থাৎ পারিপার্শ্বিক যে তথ্য প্রমাণটি তার একটা শৃঙ্খল তৈরি করতে হয়, মালা তৈরি করতে হয়। সেই মালাটা সম্পূর্ণ তৈরি করে ফেলেছে বিধাননগর পুলিশ। একজনই রয়েছে সেই মালার মাঝখানে যে লকেট একেবারে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স, পারিপার্শ্বিক তথ্য প্রমাণ, সমস্ত তথ্য প্রমাণ ইঙ্গিত করছে এই দাবাং ভিডিও প্রশান্ত বর্মন সল্টলেকের সোনা ব্যবসায়ী খুনে যুক্ত। কি কি রয়েছে তার বৈভব আপা, নিউ টাউনে বহুতল, শিলিগুড়ির মাটিগাড়ায় বাংলো, আলিপুরদুয়ারের বীরপাড়া 3তলা বাড়ি। অভিযোগ এসবই নাকি জলপাইগুড়ির রাজগঞ্জের ভিডিওর, যার গ্রেপ্তার হওয়া শুধু সময়ের অপেক্ষা। ইনি হচ্ছেন সেই ভিডিও যার বিরুদ্ধে খুনের মতো চাঞ্চল্যকর অভিযোগ। প্রশান্ত বর্মন, জলপাইগুড়ির রাজগঞ্জের ভিডিও। তার নামে নাকি বিভিন্ন জায়গায় সম্পত্তি, যেমন নিউ টাউনের এবি ব্লক। এই আস্ত বহুতলটাই নাকি ভিডিও। এক একটা ফ্লোরে 2টো করে ফ্ল্যাট, সব মিলিয়ে 8টি ফ্ল্যাট, সবটাই নাকি ভিডিও। রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মন, তার যে এই ফ্ল্যাট, এই বিলাসবহুল ফ্ল্যাট, একেবারে 4তলা ফ্ল্যাটের যে ছবি আমরা দেখাচ্ছি, এই ফ্ল্যাট কিন্তু একেবারে যার বাজার মূল্য 10 কোটি টাকা। হ্যাঁ অবশ্যই আছে, উনি তো আমাদের দেখা হয় আমাদের দোকানে জামা প্যান্ট কেনেন, উনি তো আমাদের পাশেই থাকেন। এখানে থাকতো, উনি তো এটা বাড়ি, উনি এখানেই থাকে। নিজস্ব বাড়ি? হ্যাঁ এটা ওনার নিজস্ব বাড়ি। তখন উনি এখানে আসে, ওনার গাইডের, ওনার ড্রাইভার টাইভার সব দেখা হয়। জানি তো, শুনেছিলাম ভিডিও। অভিযোগ, গত 28শে অক্টোবর এই ফ্ল্যাটে সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লাকে তুলে নিয়ে আসেন রাজগঞ্জের ভিডিও। স্বপন যে বাড়িতে ভাড়া থাকেন সেই বাড়ির মালিককেও তুলে আনা হয় বলে অভিযোগ। পরে অবশ্য বাড়ি মালিককে ছেড়ে দেওয়া হয়। 28শে অক্টোবর অপহরণের অভিযোগ, আর 30শে অক্টোবর সোনা ব্যবসায়ীর ক্ষত বিক্ষত দেহ উদ্ধার। একটা ছবি দেখাচ্ছি আপনাকে। এই যে ভদ্রলোক কি এসেছিলেন? হ্যাঁ, কবে এসেছিল? কদিন আগে এখানে ছিল। এখানে আমি দোকান খাই, বিয়ে নাকি বলছিল, চুরি করছিল কি টাকা মারছিল। এখানে বুঝছিলি, আর লোক ভিতরে ছিল, আর গেট বন্ধ করে তারপর অজ্ঞান হয়েছিল মারা খায়, মানে অজ্ঞান হয়ে গেছিল। জলপাইগুড়ির রাজগঞ্জের ভিডিওর দাবি, তার নাকি কোনো বাড়ি নেই। আপনার বিরুদ্ধে সরাসরি অভিযোগ করা হচ্ছে, যে বলা হচ্ছে যে আপনি গিয়েছিলেন কলকাতা এবং আমার কোনো জায়গা নেই, বাড়ি নেই, এই ব্যাপারে বলতে আসবেন না সবসময়। ভিডিও বলছেন তার বাড়ি নেই, কিন্তু এটা কি? শিলিগুড়ির মাটিগাড়ায় আঠাখোড়াই গ্রাম পঞ্চায়েতে 9 কাঠা জমিতে বাংলো। অভিযোগ, এই বাংলো নাকি ভিডিও প্রশান্ত বর্মনের। স্যার একটু কথা বলতেন স্যার। ভিডিও স্যার, এই দেখুন, বাংলোর ভিতরে দেখা যাচ্ছে ভিডিওকে। এই বাংলোতে দেখা গিয়েছে নম্বর প্লেটহীন বাইক। স্যার একটু কথা বলতেন স্যার। ভিডিও স্যার, আরেকটি বাইকে পুলিশের স্টিকার। সাংবাদিকরা প্রশ্ন করতে এই ভিডিওর হুঙ্কার। সাংবাদিকরা কি করবেন সেই পাঠ দিতে শুরু করে দিলেন। স্যার কথা বলবো একটু। আমার সাথে কথা বলতে হবে না, চলে যাও। ফাইজলামি করছো তোমরা না? স্যার ফাজলামি নয়, কথা বলতে এসেছি স্যার। স্যার কথা বলবো শুধু আপনার সঙ্গে।
আলিপুরদুয়ারের বীরপাড়া। স্থানীয়দের দাবি, বীরপাড়ার এই 3 তলা বাড়িটাও নাকি জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের। এখানে উনি জায়গা কিনে বাড়ি করলো আর কি, তাও তো মোটামুটি ধরেন 7-8 বছর হয়ে গেল। পরে ওনার সামনে একটা ফাঁকা প্লট ছিল, ওটা উনি কিনে নিয়েছেন আর কি, ওনার বাড়ির